শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যদি আপনি কিছুটা প্রশান্তি এবং নির্মল বাতাসে স্বস্তি খুঁজতে চান, তবে ঝাড়গ্রাম হতে পারে আপনার আদর্শ গন্তব্য। এখানে আপনি দেখতে পাবেন প্রাচীন মন্দির ও রাজপ্রাসাদ, নির্জন নদীর তীর এবং সবুজে ঘেরা বনভূমি, যা আপনাকে এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা দেবে। এই ভিডিওতে আমরা আপনাদের ঝাড়গ্রামের সম্বন্ধে সমস্ত তথ্য দেব। কি করে আসবেন, কোথায় থাকবেন এবং কি কি দেখবেন, এই সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমাদের আজ রিজার্ভেশন ছিল ইস্পাত এক্সপ্রেসে, যেটা 6:35-এ হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল আর একদম ঠিক সময় ঝাড়গ্রামে পৌঁছে গেছিল। ইস্পাত এক্সপ্রেস ছাড়াও আপনারা এই ট্রেনগুলোতে ঝাড়গ্রাম আসতে পারেন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে সোজা পৌঁছে গেছিলাম আমাদের প্রি-বুকড হোটেলে। হোটেলটার নাম ছিল প্রিন্স প্যালেস, যেটা স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই হলো আমাদের হোটেলের রুমটা। এটা আমরা সুপার ডিলাক্স রুমটা নিয়েছিলাম। বেশ বড় সড়ো রুম ছিল। একটা কিং সাইজ বেড ছিল, 2টো সাইড টেবিল ছিল, তাছাড়া একটা ওয়ার্ক ডেস্ক ছিল, 2টো চেয়ার, মোটামুটি যা যা নেসেসারি জিনিস সবই ছিল। একটা মিরর, একটা মানে ড্রেসিং এরিয়া টাইপ, তার পাশে একটা ছোট কাবার্ড ছিল, আর একটা খুব বড় কাবার্ড ছিল যেখানে আমরা সব জামা কাপড় রেখেছিলাম। তাছাড়া ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বড় ছিল ওয়াশরুমটা। গিজার, টাওয়েল, যা যা নেসেসারি জিনিস সব দেওয়া ছিল ওয়াশরুমে। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা ভীষণ বড় ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনি, আর সিটি ভিউ আসছিল। এই হোটেলটা একটু মানে একটা গলির মধ্যে, একটা রেসিডেন্সিয়াল এরিয়া দেখে মনে হলো। এখানে অ্যাম্বিয়েন্স বাইরের বেশ ভালোই লাগলো আমার। এই যে বাইরেটা দেখুন। আমরা এসে অর্ডার করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, ডিম টোস্ট অর্ডার করেছিলাম, বেশ ভালোই ছিল। লাঞ্চ আমাদের হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি সাইটসিং করতে। এই ঝাড়গ্রামের মধ্যেই সাইটসিং গুলো করবো এখন। তো চলুন আপনাদের দেখাবো আজকে আমরা কি কি দেখবো। এই 3-4টা পয়েন্টসই রেখেছি, খুব বেশি দেখা সম্ভব না। 2:30 বেজে গেছে আর বাইরে ওয়েদার মানে একটু মেঘলা হয়ে এসছে আর কি, বৃষ্টি যখন তখন নামবে। চলুন দেখাই। এখন আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে ভেতরে ঢুকতে এখন দেয় না, বাইরে থেকে আপনাদেরকে দেখতে হবে। তো দেখুন, ঝাড়গ্রাম রাজবাড়ি জঙ্গলে ঘেরা এক মনোরম রাজপ্রাসাদ আজ প্রকৃতির সান্নিধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই প্রাসাদটি ইতিহাসের নীরব সাক্ষী, যার নির্মাণ আনুমানিক 1570 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের আদেশে হয়েছিল। তখন রাজস্থানের সর্বেশ্বর সিং চৌহান বাংলা জয় করতে এসে এই অঞ্চলে মাল রাজাদের পরাজিত করে মল্লদেব উপাধি গ্রহণ করেন এবং ঝাড়গ্রামে তার রাজধানী স্থাপন করেন। প্রায় 400 বছরের রাজত্বকালে 18 জন রাজা এই প্রাসাদে শাসন পরিচালনা করেন। 2015 সালে রাজবাড়ির সামনে একটি সরকারি পর্যটন কমপ্লেক্স চালু করা হয়, যেখানে বর্তমানে 22টি কটেজ এবং আধুনিক রেস্তোরাঁ রয়েছে। তাই ঝাড়গ্রাম রাজবাড়ি ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য আদর্শ গন্তব্যস্থল হতে পারে। একটা জিনিস বলে রাখি, এখন ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশ করা যায় না। শুধুমাত্র প্রবেশ করা যাবে যদি আপনি ওই কমপ্লেক্সে কোনো কটেজ বা কোনো রুম ভাড়া নেন, তাহলেই একমাত্র প্রবেশ করতে পারবেন। তাছাড়া বাইরে থেকে প্রবেশ করা যাবে না। এখন আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখানে একটা মিউজিয়াম আছে, ওখানে ঢুকবো। আপনাদের দেখাচ্ছি যদি ফটোগ্রাফি ভেতরে অ্যালাউড থাকে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম দ্বারা পরিচালিত ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র একটি প্রাকৃতিক রিসর্ট। শালবনের মাঝে অবস্থিত এই স্থানটি দৈনন্দিন জীবনের কোলাহল থেকে দূরে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। এই কমপ্লেক্সে একটি আদিবাসী সংগ্রহশালা রয়েছে, যেখানে জেলার আদিবাসী সংস্কৃতি প্রদর্শিত হয়। এখানে সপ্তাহান্তে আদিবাসী লোকনৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের ইউজ করা কিছু বাদ্যযন্ত্র আছে। এখানেও কিছু রাখা আছে বাদ্যযন্ত্র। এসে পৌঁছলাম এখন চিল্কিগড় রাজবাড়ি। এর আগে গেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি, সেখানে তো ঢোকা নিষেধ, কিন্তু এখানে ঢোকা যায়। তো ঢুকে আপনারা দেখতে পারেন, চলুন দেখা যাক। এরকম শোনা যায় 1300 শতকে জগন্নাথ ধবলদেব জঙ্গলমহলে আক্রমণ করেছিলেন। তিনি সহজেই স্থানীয় শাসককে পরাজিত করে পরবর্তীতে কয়েক দশক ধরে রাজত্ব করেন। সুবর্ণরেখার নদীর একটি ক্ষুদ্র উপনদী, যা স্থানীয়ভাবে দুলুং নামে পরিচিত, চিল্কিগড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেই সময় মারাঠা ডাকাতরা, যাদের বর্গী বলা হতো, প্রায়শই বাংলার এই অংশে আক্রমণ চালাত। তাদের আক্রমণ প্রতিরোধ করার জন্য ধবলদেব তার দুর্গটি দুলুং নদীর অপর প্রান্তে জঙ্গলের মধ্যে নির্মাণ করেছিলেন, যাতে তার ব্যক্তিগত আবাসস্থল নদীর স্রোতে সুরক্ষিত থাকে। এই রাজবাড়ি কমপ্লেক্সে আপনারা দুটো মন্দিরও দেখতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই রাজবাড়িটা একদমই মেনটেন করা হয় না। চলে এসছে এখন দুলুং নদী ধারে। এই হচ্ছে ব্যাপার, দেখুন। এই রাস্তা দুপাশে এরকম। তো খুব বৃষ্টি হলে এই রাস্তার উপর দিয়ে জল পুরো ওভারফ্লো করে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি। এখন আমরা এসে পৌঁছালাম কনক দুর্গা মন্দির। এখানে 30 টাকা পার্কিং দিতে হলো। 4 হুইলার বড় গাড়ি হলে মনে হয় 50 টাকা নেবে। আমরা টোটোতে এসেছিলাম, তো টোটোতে 30 টাকা পড়লো আমাদের। তো এবার চলুন ভেতরে যাওয়া যাক। যেতে যেতে আপনাদেরকে এই মন্দিরটির হিস্ট্রি একটু বলে দিই। রাজা গোপীনাথ স্বপ্নে দেবী কনক দুর্গার মূর্তি দেখেন এবং তারপরেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটি আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো। নাম থেকেই বোঝা যায় কনক অর্থাৎ সোনা দিয়ে তৈরি এই দেবী মূর্তির উচ্চতা প্রায় 2 ফুট। শোনা যায় যে রাজাদের সময় মানব বলিদান ছিল এই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ আচার। যতক্ষণ না বলির রক্ত দুলুং নদী অবধি পৌঁছাতো, ততক্ষণ এই আচার অব্যাহত থাকতো। এই যে দেখতে পাচ্ছেন দূরে মন্দিরটার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। আমরা আপনাদের বাইরেটাই দেখাতে পারবো। বাইরে প্রচুর বাদর, প্রচুর, মানে ফোন বের করতে ভয়ই লাগছে।
এই হলো মন্দিরটা, চলে এসেছি। মন্দির থেকে এইদিকে নিচে রাস্তা নেমে গেছে, রাস্তাটা সোজা গেলে ডুলুং নদী পড়বে। এই যে এখানে অ্যারো দেওয়া আছে, ডুলুং নদী। এই হলো সুন্দরী ডুলুং নদী। এখন বর্ষাকাল, তাই প্রচুর জল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে এই জায়গাটা। আজকে এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের এই ঝাড়গ্রামের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন।